আজকের এই বিশেষ আলোচনায় স্বাগতম। আমরা সবাই তো সুখের পেছনেই ছুটি, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই সুখ খোঁজার চেষ্টাই আমাদের আরও বেশি অসুখী করে তুলছে? রূপকথার গল্পের শেষ লাইনটা তো আমাদের সবারই জানা, এবং তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। কিন্তু বাস্তব জীবনটা কি আদৌ সেই সরল পথে চলে? এই অদ্ভুত কিন্তু সত্যি বিরোধাভাসটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা ডক্টর রাস হ্যারিসের লেখা বেস্টসেলিং বই দ্য হ্যাপিনেস ট্র্যাপ থেকে পাওয়া কিছু অসাধারণ ধারণা নিয়ে আলোচনা করব। আমাদের মূল উদ্দেশ্য হল এটা বোঝা যে এই সুখের ফাঁদ আসলে কি, আর কিভাবেই বা আমরা এর থেকে বেরিয়ে এসে একটা অর্থবহ জীবনযাপন করতে পারি। বইটির মূল ভিত্তি হল অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি বা এসিটি। চলুন তাহলে শুরু করা যাক। এই যে সুখের ফাঁদ বা হ্যাপিনেস ট্র্যাপ, এই কথাটা শুনতে বেশ আকর্ষণীয় লাগছে। বইটা বলছে যে আমরা এমন কিছু ভুল ধারণার উপর ভিত্তি করে জীবন চালাই যা আমাদের অজান্তেই এই ফাঁদে ফেলে দেয়। ঠিক তাই। বইটিতে 4টি মূল ভুল ধারণার কথা বলা হয়েছে, তবে সেগুলোতে আমরা দুটো বড় ভাগে ভাগ করতে পারি। প্রথম ভুলটা হলো আমরা ধরে নিই যে সুখী মানুষের স্বাভাবিক অবস্থা, অর্থাৎ দিনের বেশিরভাগ সময় হাসি খুশি থাকাই নর্মাল, আর কষ্ট, উদ্বেগ বা দুঃখ পাওয়াটা অস্বাভাবিক, একটা সমস্যার লক্ষণ। কিন্তু এটা তো সত্যি নয়, তাই না? জীবনের দিকে তাকালেই তো বোঝা যায়। বইয়ের পরিসংখ্যান তো বেশ চমকে দেওয়ার মতো। প্রতি 10 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা করে, আর প্রতি 5 জনের মধ্যে একজন ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভোগে। এর সাথে যদি একাকিত্ব, ডিভোর্স, কাজের চাপ বা জীবনের উদ্দেশ্যহীনতার মতো সমস্যাগুলো যোগ করা হয়, তাহলে তো মনে হয় কষ্ট পাওয়াটাই বরং স্বাভাবিক। একদম। আর এখান থেকেই দ্বিতীয় এবং সবচেয়ে বড় ভুল ধারণাটা জন্মায়। ভালো জীবন পেতে হলে নেতিবাচক অনুভূতিগুলোকে দূর করতে হবে। আমরা ভাবতে শুরু করি, যদি আমি উদ্বেগ, ভয় বা দুঃখকে জীবন থেকে মুছে ফেলতে পারি, তবেই আমি সুখী হতে পারবো। আর এই চিন্তাটাই আমাদের একটা হেরে যাওয়া যুদ্ধের দিকে ঠেলে দেয়। এক মিনিট, এটা তো একটা বিশাল ব্যাপার। তার মানে আমাদের অসুখী বা উদ্বিগ্ন হওয়ার অনুভূতিটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং এটা আমাদের ব্রেইনের ডিফল্ট সেটিং। আপনি একবারে মূল পয়েন্টটা ধরেছেন। এসিটি থেরাপির এটাই অন্যতম প্রধান ভিত্তি। আমাদের মস্তিষ্ক সুখী হওয়ার জন্য তৈরি হয়নি, টিকে থাকার জন্য তৈরি হয়েছে। ভাবুন তো আমাদের গুহাবাসী পূর্বপুরুষদের কথা, যার মন সবসময় বিপদ খুঁজত, কোথায় লুকিয়ে আছে হিংস্র পশু বা খাবারের অভাব হবে কিনা। তারাই কিন্তু টিকে থাকতে পেরেছে। আর যারা হয়তো সবসময় রিল্যাক্স, তার সুখী ছিল, তারা হয়তো কোনো বাঘের খাবার হয়ে গেছে। বিষয়টা অনেকটা সেরকমই। সেই সার্ভাইভাল ব্রেন আজও আমাদের ভেতরে কাজ করছে। এটা সবসময় সম্ভাব্য বিপদ খোঁজে, ভবিষ্যতে চিন্তা করে উদ্বিগ্ন হয়, আর নিজেকে অন্যের সাথে তুলনা করে দেখে যে আমরা সামাজিকভাবে পিছিয়ে পড়ছি কিনা, কারণ দল থেকে বিতাড়িত হওয়াটা ছিল মৃত্যুর সমান। বইয়ের ওই উদাহরণটা আমার খুব মনে ধরেছে। একটা কিশোরী মেয়ে যখন ফ্যাশন ম্যাগাজিনের পাতা উল্টায়, সে নিজেকে ওই এড ব্রাশ করা, ডিজিটালি নিখুঁত করে তোলা সুপার মডেলদের সঙ্গে তুলনা করে, আর সাথে সাথেই তার মনে হয় আমি যথেষ্ট সুন্দর নই। সত্যি বলতে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই তো কম বেশি এই ফাঁদে পড়ি। আর এই অনুভূতিটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করি? আমরা সেই অনুভূতিটাকে চেপে রাখার বা ভুলে থাকার চেষ্টা করি। বইটিতে এই প্রবণতাকে বলা হয়েছে এক্সপিরিয়েন্সিয়াল অ্যাভয়েডেন্স, অর্থাৎ নিজের ভেতরের অভিজ্ঞতাকে এড়িয়ে চলার চেষ্টা। আর এই চেষ্টাটাই হলো ফাঁদের দরজা। বাহ, জলের নিচে একটা ফুটবল চেপে রাখার উপমাটা তো দারুণ। এটা একদম সত্যি। আমি নিজেই অনেকবার এটা করেছি। যতক্ষণ চেপে রাখি মনে হয় সব নিয়ন্ত্রণে আছে, কিন্তু যেই মুহূর্তে একটু অন্যমনস্ক হই, বলটা দ্বিগুণ শক্তিতে ছিটকে বেরিয়ে আসে। ঠিক আমাদের চেপে রাখা অনুভূতিগুলো তো ঠিক এমনই, তাই না? নামের এক ভদ্র মহিলার গল্প বলা হয়েছে। ডোনা এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় তার স্বামী আর ছোট্ট সন্তানকে হারান। এই অমচম শোক আর কষ্ট সহ্য করতে না পেরে তিনি মদের আশ্রয় নেন। নেশা করলে কিছুক্ষণের জন্য কষ্টটা ভুলে থাকা যেত, কিন্তু নেশা কেটে যাওয়ার পর সেই দুঃখ আর অপরাধবোধ আরও 1000 গুণ তীব্র হয়ে ফিরে আসত। তার মানে কষ্টটা কমানোর যে চেষ্টা তিনি করছিলেন, সেটাই তার জীবনকে আরও দুর্বিষহ করে তুলছিল। মদ তাকে শোক থেকে মুক্তি তো দিচ্ছিলই না, বরং একটা নতুন সমস্যা তৈরি করছিল।
হ্যাঁ, তার জীবনের মোড় ঘুরেছিল সেদিন, যেদিন একজন থেরাপিস্টের সাহায্যে তিনি বুঝতে পারেন যে তার এই গভীর কষ্ট আসলে তার গভীর ভালোবাসারই প্রমাণ। তিনি যদি তার পরিবারকে এত ভালো না বাসতেন, তাহলে তার এত কষ্টও হতো না। সেই দিন তিনি প্রথমবার তার কষ্টের সাথে যুদ্ধ না করে সেটাকে নিজের অংশ হিসেবে মেনে নেওয়ার পথে হাঁটা শুরু করেন। তাহলে অনুভূতি নিয়ন্ত্রণ যদি সমস্যা হয়, সমাধানটা কি? এখানেই কি এসিটি বা অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপির ভূমিকা শুরু হচ্ছে? একদম। এসিটির মূল লক্ষ্য কিন্তু কষ্টদায়ক অনুভূতি দূর করা নয়। এটা কোনো ম্যাজিক নয়। এর লক্ষ্য হল জীবনের সব ধরনের অনুভূতিকে, কষ্ট, আনন্দ, ভয়, সাহস সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ, পরিপূর্ণ ও অর্থবাহ জীবনযাপন করা। এর অনেকগুলো দিক আছে, কিন্তু আমরা আজকে মূলত 3টি প্রায়োগিক কৌশলের ওপর জোর দেব। চিন্তা থেকে নিজেকে আলাদা করা, জীবনের মূল্যবোধ খুঁজে বের করা এবং সেই অনুযায়ী কাজ করা। আচ্ছা, কিন্তু এই মেনে নেওয়া বা অ্যাকসেপ্টেন্সের কথাটা শুনলে তো অনেকের মনে হতে পারে যে এটা এক ধরনের দুর্বলতা বা হিংসুয়ালি থেকে পালিয়ে যাওয়া, যেন আমি হাল ছেড়ে দিচ্ছি। এই ধারণাটা কি ভুল? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বইটাতে একটা অসাধারণ উপমা আছে, স্ট্রাগল সুইচ বা লড়াইয়ের সুইচ। আমাদের মনে একটা কাল্পনিক সুইচ আছে। যখনই কোনো কষ্টকর অনুভূতি বা চিন্তা আসে, আমাদের এই সুইচটা অন হয়ে যায় আর আমরা সেটার সাথে যুদ্ধ শুরু করি। যেমন উদ্বেগ দেখা দিলে আমরা উদ্বিগ্ন হওয়ার কারণে আরও উদ্বিগ্ন হই বা রেগে যাই। এসিটি আমাদের এই সুইচটা অফ করতে শেখায়। তার মানে মেনে নেওয়া মানে কষ্টটাকে পছন্দ করা নয়, বরং সেটার সাথে কুস্তি লড়া বন্ধ করা। ঠিক তাই। ভাবুন, দুটো দেশ যদি সারাক্ষণ যুদ্ধ করতে থাকে, তাদের সমস্ত সময়, শক্তি সেই যুদ্ধের পেছনেই নষ্ট হয়। কিন্তু তারা যদি যুদ্ধবিরতি ঘোষণা করে, তার মানে এই নয় যে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। এর মানে হলো তারা এখন তাদের সম্পদ আর শক্তি নিজেদের দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবে। এসিটি আমাদের মনের ভেতরের এই যুদ্ধবিরতি ঘটাতে সাহায্য করে। কিন্তু এই সুইচটা অফ করা তো মুখের কথা নয়। যখন মাথায় একটা জোরালো নেতিবাচক চিন্তা আসে, যেমন আমি একটা আস্ত ব্যর্থ মানুষ, তখন তার সাথে যুদ্ধ না করে উপায় কি? বইটা কি এর কোনো বাস্তব কৌশল বাতলাচ্ছে? অবশ্যই। আর এটাই আমাদের প্রথম কৌশলের দিকে নিয়ে যায়, যাকে এসিটি এর ভাষায় বলে ডিফিউশন। এর ঠিক উল্টোটা হলো ফিউশন। যখন আমরা আমাদের চিন্তার সাথে পুরোপুরি মিশে যাই, অর্থাৎ আমি ব্যর্থ, এই চিন্তাটাকে আমরা ধ্রুব সত্যি বলে ধরে নিই। যেন চিন্তাটা আর চিন্তা নেই, ওটাই বাস্তবতা হয়ে গেছে। একদম। আর ডিফিউশন হলো এই ফিউশন থেকে বেরিয়ে আসা। এটা বোঝার একটা সহজ কৌশল হলো ভাষার সামান্য পরিবর্তন করা। যেমন আমি ব্যর্থ, এই চিন্তাটি মাথায় এলে সেটিকে এভাবে ভাবা, আমার মাথায় এই চিন্তাটি আসছে যে আমি একজন ব্যর্থ মানুষ। বাহ, ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু এটা তো চিন্তার সাথে একটা দূরত্ব তৈরি করে দিচ্ছে। আমি আমার চিন্তা এক নই, আমি সেই ব্যক্তি যার মাথায় এই চিন্তাটা এসেছে। এটাই মূল বিষয়। চিন্তাগুলো তো আসলে আমাদের মনের ভেতরে বয়ে যাওয়া একটা নদীর মতো, কখনো ভালো চিন্তা, কখনো খারাপ। ডিফিউশন আমাদের শেখায় নদীর মধ্যে ঝাঁপ না দিয়ে নদীর তীরে দাঁড়িয়ে স্রোতটাকে বয়ে যেতে দেখা। বইয়ের লেখক ডক্টর হ্যারিস তার নিজের জীবনের একটা উদাহরণ দিয়েছেন। তিনি যখন ডাক্তার হিসেবে কাজ করতেন, তখন কোনো রোগীর সামান্যতম ক্ষতি হলে তার মাথায় আমি অযোগ্য বা আমি একটা ভণ্ড, এই চিন্তাটা আসত। আর তিনি নিশ্চয়ই এই চিন্তার সাথে তর্ক করার চেষ্টা করতেন, নিজের সফলতার কথা মনে করে চিন্তাটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করতেন। ঠিক তাই, কিন্তু তাতে চিন্তাটা আরও জেকে বসত। পরে যখন তিনি ডিফিউশন কৌশল শিখলেন, তখন ওই চিন্তাটা মাথায় এলেই তিনি মনে মনে বলতেন, ও আমি একটা ভণ্ড গল্পটা আবার ফিরে এসেছে। তিনি চিন্তাটাকে একটা সত্যি হিসেবে না দেখে মনের তৈরি করা একটা গল্প হিসেবে দেখতে শুরু করলেন। এতে চিন্তাটা উধাও হয়ে যায়নি, কিন্তু সেটার জোর বা প্রভাব অনেক কমে গিয়েছিল। তার মানে চিন্তাটা সত্যি কি না সেটা বিচার না করে জাস্ট ওটাকে একটা চিন্তা হিসেবে দেখা। একদম। এটা আপনার মনের একটা রেডিও স্টেশন, যা সবসময় কিছু না কিছু বাজিয়েই চলেছে। কখনো আপনার পছন্দের গান, কখনো বিরক্তিকর বিজ্ঞাপন।
ডিফিউশন হলো সেই স্টেশনের ভলিউম কমানো, স্টেশনটা ভেঙে ফেলার চেষ্টা করা নয়। দারুণ উপমা। আর এই যে আমি, যে কিনা এই চিন্তাগুলোকে দেখছে বা শুনছে, বইতে কি আমি এর কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, এসিটিতে একে বলে হয় অবজার্ভিং সেলফ বা পর্যবেক্ষক সত্তা। আমাদের একটা অংশ হলো থিঙ্কিং সেলফ বা চিন্তাশীল সত্তা, যা সারাদিন চিন্তা, স্মৃতি, পরিকল্পনা তৈরি করে। কিন্তু আমাদের চেতনার আরও একটি গভীর অংশ আছে যা এই সবকিছুকে নীরবে পর্যবেক্ষণ করে। সেটা হলো আকাশের মতো, আর চিন্তা বা অনুভূতিগুলো হলো মেঘের মতো। আসে, কিছুক্ষণ থাকে, আবার চলে যায়। আকাশ কিন্তু মেঘের কারণে বদলে যায় না। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের আত্মমর্যাদার লড়াই থেকে মুক্তি দেয়। আচ্ছা, তাহলে আমরা যদি সুখী অনুভূতির পেছনে না ছুটি, তাহলে আমাদের জীবনের পথপ্রদর্শক কে হবে? আমরা কোন দিকে চলব? এখানেই কি বইয়ের দ্বিতীয় কৌশল, অর্থাৎ মূল্যবোধ বা ভ্যালুজের ধারণাটা আসছে? একেবারে, এটাই এসিটির হৃৎপিণ্ড। যদি সুখের অনুভূতি আমাদের চালক না হয়, তবে আমাদের চালক হবে আমাদের মূল্যবোধ। বইটিতে মূল্যবোধ এবং লক্ষ্যের মধ্যে একটা খুব সুন্দর পার্থক্য দেখানো হয়েছে। লক্ষ্য হলো এমন কিছু যা আমরা অর্জন করতে পারি, যেমন একটা পরীক্ষায় পাশ করা বা একটা বাড়ি কেনা। লক্ষ্য পূরণ হয়ে গেলে সেটা শেষ। আর মূল্যবোধ? মূল্যবোধ হলো একটি দিশা বা দিক নির্দেশনা। এটা কোনো গন্তব্য নয়। যেমন আপনার মূল্যবোধ হতে পারে একজন যত্নশীল বন্ধু হওয়া বা সৃজনশীল থাকা। এটা আপনি কখনো পুরোপুরি অর্জন করে ফেলতে পারবেন না। এটা একটা পথ যা আপনি সারা জীবন ধরে চলতে পারেন। পশ্চিম দিকে যাত্রা করার মতো। আপনি সারা জীবন ধরে পশ্চিমে যেতে পারেন, কিন্তু কখনো পশ্চিমে পৌঁছে যাবেন না। তার মানে লক্ষ্য হল যাত্রাপথের এক একটা স্টেশন, আর মূল্যবোধ হল পুরো যাত্রার দিকটা। চমৎকার বলেছেন। আর এই মূল্যবোধগুলোই কঠিন সময় আমাদের প্রেরণা যোগায়। বইটিতে ফ্রেড নামের এক ব্যক্তির খুব অনুপ্রেরণামূলক একটি গল্প আছে। ফ্রেড একজন সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু ব্যবসায় সব হারিয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে যান। বাধ্য হয়ে তিনি একটি বোর্ডিং স্কুলে সামান্য বেতনের একটি চাকরি নেন। তার কাজ ছিল বাচ্চাদের দেখাশোনা করা, তাদের জামাকাপড় ইস্ত্রি করে দেওয়া। তার আগের জীবনের তুলনায় যা ছিল অত্যন্ত সাধারণ। আমি কল্পনা করতে পারছি তার মানসিক অবস্থা। নিশ্চয়ই নিজেকে খুব ব্যর্থ আর হতাশ মনে হচ্ছিল। প্রথম দিকে ঠিক তাই হয়েছিল, কিন্তু তারপর তিনি এসিটির সাহায্য নেন এবং নিজের জীবনের মূল মূল্যবোধগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। তিনি বুঝতে পারেন তার একটি গভীর মূল্যবোধ হল অন্যদের পথ দেখানো এবং সাহায্য করা, মেন্টরিং। এই আবিষ্কারটা তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয়। কিভাবে? কাজ তো একই ছিল। কাজ একই ছিল, কিন্তু কাজের অর্থ বদলে গিয়েছিল। তিনি এখন আর শুধু বাচ্চাদের পোশাক ইস্ত্রি করতেন না, তিনি তাদের শেখাতেন কিভাবে নিজেদের পোশাকের যত্ন নিতে হয়। তিনি বাচ্চাদের জন্য একটা ট্যালেন্ট শো আয়োজন করেন, যেন তারা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। তার সাধারণ চাকরিটা তার কাছে অসাধারণ এবং অর্থবাহ হয়ে ওঠে, কারণ তিনি তার মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করছিলেন। বাহ! তার মানে পরিস্থিতি নয়, বরং আমাদের মূল্যবোধই আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। কিন্তু একটা প্রশ্ন আসছে, ধরুন আমি আমার মূল্যবোধ খুঁজে পেলাম, কিন্তু সেই অনুযায়ী কাজ করতে তো ভয় লাগতে পারে বা আত্মবিশ্বাসের অভাব হতে পারে, তখন কি হবে? আর এখানে আমাদের তৃতীয় এবং শেষ কৌশলটি কাজে আসে, কমিটেড অ্যাকশন বা প্রতিশ্রুতিবদ্ধ কাজ। এর সহজ অর্থ হল ভয়, উদ্বেগ বা আত্মসংশয় থাকা সত্ত্বেও নিজের মূল্যবোধ অনুযায়ী ছোট ছোট পদক্ষেপ নেওয়া। পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে অনুভূতি বদলানোর জন্য অপেক্ষা না করে অনুভূতিকে সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়া। 100%। বইটিতে স্কটিশ বীর রবার্ট দ্য ব্রুসের গল্পটা মনে করিয়ে দেওয়া হয়েছে। বারবার ইংরেজদের কাছে হেরে গিয়ে তিনি যখন এক গুহায় লুকিয়েছিলেন, তখন তিনি একটি মাকড়সাকে দেখেন। মাকড়সাটি বারবার জাল বোনার চেষ্টা করছিল আর ছিঁড়ে পড়ছিল, কিন্তু সে হাল ছাড়েনি। শেষ পর্যন্ত সে সফল হয়। কমিটেড অ্যাকশন মানে ব্যর্থ না হওয়া নয়, এর মানে হল ব্যর্থ হওয়ার পরেও, পথ থেকে সরে গেলেও বারবার নিজের মূল্যবোধের পথে ফিরে আসা। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো শুধু সুখী অনুভূতি খোঁজাটা একটা ফাঁদ। এর থেকে বেরোনোর উপায় হলো প্রথমত আমাদের কষ্টদায়ক চিন্তা আর অনুভূতিগুলোর সাথে যুদ্ধ বন্ধ করা, ডিফিউশন। দ্বিতীয়ত আমাদের জীবনের আসল চালিকা শক্তি হিসেবে মূল্যবোধকে বেছে নেওয়া,
ভ্যালুজ, এবং তৃতীয়ত ভয় বা দ্বিধাকে সঙ্গী করেই সেই মূল্যবোধের পথে ছোট ছোট পায়ে এগিয়ে চলা, কমিটেড অ্যাকশন। আপনি পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। আর এই পথে চললে জীবন থেকে কষ্ট হয়তো উধাও হয়ে যাবে না, কিন্তু সেই কষ্টের রূপটা বদলে যাবে। যখন আমাদের কষ্টগুলো এমন কিছুর সঙ্গে যুক্ত থাকে যা আমাদের কাছে রিয়ালিটি গুরুত্বপূর্ণ, তখন সেই কষ্ট অর্থবহ হয়ে ওঠে। যেমন ডোনার গল্পে ফিরে গেলে আমরা দেখি তার শোক ছিল তার গভীর ভালোবাসারই প্রতিফলন। সেই কষ্টকে মেনে নেওয়ার মাধ্যমে তিনি তার ভালোবাসাকেও সম্মান জানিয়েছিলেন। আজকের আলোচনার শেষ করার আগে বই থেকে একটা প্রশ্ন রেখে যেতে চাই যা আমাকে খুব ভাবিয়েছে। প্রশ্নটা হলো, যদি কষ্টদায়ক চিন্তা ও অনুভূতিগুলো আপনার জীবনে আর কোনো বাধা না হতো, তাহলে আপনি আপনার জীবনটাকে কেমনভাবে সাজাতেন? আপনি কি করতেন? কি হবে যদি আমাদের জীবনের লক্ষ্যটা ভালো বোধ করা না হয়ে বরং আমাদের অনুভূতিগুলোকে আরও ভালোভাবে অনুভব করতে শেখা হয়? সেই ফাউন্ড ফ্রিডম দিয়ে একজন কি করতে পারে?